শুরু করব, তা মহাভারতের বিশ্ব বলেছিলেন যে না দেশ বড়, মানে না পরিবার, না পুত্র, না কোনো কিছু, সবার আগে দেশ। আর ভারতবর্ষের সংবিধানে সেটাকেই মেনে সংবিধানকে মূল মন্ত্র হচ্ছে পড়ে, এবং সংবিধানে যে জনপ্রতিনিধি হয় তারা যখন শপথ গ্রহণ করে তখন সংবিধানের নামেই শপথ গ্রহণ করেন যে সংবিধানের যে পবিত্রতা সেটা রক্ষা করবেন। বাংলার 3 বারের মুখ্যমন্ত্রী তিনি অস্বীকার করতে পারেন না সংবিধানের হাত দিয়ে শপথ নিয়েছিলেন দেশের নিরাপত্তা এবং ইন্টিগ্রিটি এবং দেশের সার্বভৌমত্বের প্রতি তিনি কোনো এমন কথা বলবেন না যেটা দেশের পরে ক্ষতিকর। একটা আপনার এই মানে আমি আপনার সব করা পয়েন্টে উত্তর দিচ্ছি, আপনি দেখুন। মূল কথা হচ্ছে কি, দেখুন আমরা বারবার বলেছি যে মমতা ব্যানার্জি ভারত বিরোধী, কারণ ভারতবর্ষের পশ্চিমবঙ্গে আপনারা দেখতে পান কাশ্মীরের জঙ্গি এসে লুকে থাকে। আপনারা দেখতে পেয়েছেন একের পর এক বিদেশি জঙ্গিরা এ দেশে সাফল্য পায়। বাংলাদেশে হত্যাকারীরা, মুজিবের হত্যাকারী এই পশ্চিমবাংলায় বলেছিল 26 বছর। তখন বলেছিলাম দেশদ্রোহী। আজকে পরাজয়ের পর 2 তারিখে প্রমাণ হলো তিনি ভারতবর্ষে থেকে বাইরের দেশের স্বার্থের কথা বলেন। দ্বিতীয় কথা, এই কথা বলেছে আজকে জানেন আমরা যারা ওপার বাংলার নারীর মূলে আছি, ওপার বাংলায় প্রতিটা দিন হিন্দুদের উপর অত্যাচার, হিন্দু নারী ধর্ষণ হতে কোনো বিচার পায় না, হিন্দু হওয়ার সুবাদে কোনো বিচার নেই। আজকে তাদের বাড়ি ঘর ধরে নতুন করে অগ্নিসংযোগ শুরু হয়েছে। এই জামাত এনসিপি তারা নতুন করে হিন্দুদের উপর আক্রমণ করছে, সনাতনীদের উপর আক্রমণ করছে বাংলাদেশে। এই মমতা ব্যানার্জি না মমতাজ বেগমের কথার জন্য বলতে বাধ্য হচ্ছে, কারণ তিনি যে কথাটা বলেছেন সনাতনীরা যাতে ওখানে না থাকতে পারে তার জন্য আজকে এই অত্যাচারটা একটু ঘুরিয়ে দেওয়া, ওখানে তাদের উপর অত্যাচার। কারণ 3 নম্বর পয়েন্ট, এতদিন বর্ডারে কাঁটাতার ছিল না, যখন তখন আসতে পারত, এসে এখানে জঙ্গিগিরি কাজ করে এখানে খেয়ে পড়ে বেঁচে এই পশ্চিমবাংলাকে শেষ করার সাথে ভারতবর্ষকে দখল করার, আমি আগের দিন বলেছিলাম গজওয়াতুল হিন্দ, ভারতবর্ষকে দখল করার যে বিনা যুদ্ধে দখল করার চক্রান্ত, সেটাকে সফল করার জন্য এই মমতাজ বেগমের দরকার ছিল, সেটাই তিনি করেছিলেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে সেই সনাতনীদের আক্রমণের সাথে সাথে আজকে জামাত এনসিপি এরা কারা? এই যে আপনার বলি যে ওসমান হাদি মারা গেছে, সে একটা ম্যাপ তৈরি করেছিল, সেই ম্যাপটা হচ্ছে কি উত্তরপূর্বে এই যে আমাদের চিকেন নেকটাকে কেটে দিয়ে পুরো বাংলাদেশটাকে পশ্চিমবাংলাকে ঢুকিয়ে নিয়ে পশ্চিম বাংলাদেশ বানানোর যে চক্রান্ত, বৃহত্তর বাংলাদেশ, সেই ম্যাপটা এই ওসমান হাদি প্রথম নিয়ে আসে। এবং ওসমান হাদি, আমি ছেড়ে দিলাম ওসমান হাদি মারা গেছে তার দেশের আভ্যন্তরীণ কিছু না, কিন্তু ওনার নাম কিন্তু কখনো মমতা ব্যানার্জি উল্লেখ করেন। আরে ওসমান হাদির নাম বলবে কি করে? উনি তো টাকা খেয়ে বসে আছেন ওদের কাছ থেকে। আজকে জামাতকে হাওয়া দিচ্ছেন, এনসিপিকে হাওয়া দিচ্ছেন এখানে বসে, যে জামাত এনসিপি ও দেশে একটা বিশৃঙ্খলা করে হিন্দুদের উপর আক্রমণ করতে পারে, হিন্দুদের বাড়ি ঘরদোর, মেয়েদের সন্তান নষ্ট করতে। চতুর্থত যে বিষয়টা সব থেকে একটা বড় বিষয়, এখানে যে ওসমান হাদিকে মেরেছিল কে? ফয়জাল। শুনে রাখুন, ফয়জাল ওসমান হাদিকে হত্যা করেছিল। ফয়জাল হত্যা করার কারণ কি ফয়জাল নিজে বলেছে, আমরা বলছি না। ফয়জালের এটা দেখে নিন। আমি কিন্তু আবার বারবার করে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোথাও ওসমান হাদির নাম উল্লেখ করেনি। আপনি ফ্যাক্ট অনুযায়ী আনতে পারেন। ওসমান হাদির নাম বলেনি। স্বরাষ্ট্রমন্ত্রী কাকে ফোন করে বলেছে ডিসেম্বরের কোথায় ঘটনা ঘটেছে সবগুলো তো তাই। মানে ঘটনার সঙ্গে লিংক এটুকু যে এসটিএফ অ্যারেস্ট করেছে, ওনার নাম পেটে আছে। উনি বলে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে ধমকাচ্ছেন, ভারত সরকারকে ধমকাচ্ছেন। এবং এই ফয়জাল নিজে পরবর্তীকালে এফবি মানে ফেসবুকে লাইভ এসে বলেছেন যে আমি ভারতবর্ষে নেই, আমি এখন দুবাইতে আছি, আমার সাথে টাকা পয়সার ভিতরে আমার টাকা পয়সার গণ্ডগোলের জন্য আমি ওসমান হাদির সাথে আমার এই ঘটনা ঘটেছে। এবং যেখানে ঘটনা ঘটেছে গুলি মেরেছে তারা গেছে, সিসিটিভি ফুটেছে। মমতা ব্যানার্জি এখানে বসে বাংলাদেশে কেউ হত্যা হলো সেটা নিয়ে এই দেশের মধ্যে বসে কেন এই কথা আলোচনা করছেন? তার কারণ মমতা ব্যানার্জির দলের এতদিনের ফান্ডিংটা মিডল ইস্ট থেকে হতো, সেটা আজকে প্রমাণ হয়ে গেল। এবং মিডল ইস্টের টাকায় তিনি এখানে থেকে সনাতনীদের ধ্বংস করতেন, এরকম একটা কথা বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়া এসেছে, সেটাকেই আজকে পূর্ণতা দিয়ে দিল এই কথাগুলো বলে, তার মাধ্যমে প্রমাণিত হচ্ছে। এবং দেশদ্রোহিতার বিষয়টা আসছে, দেশদ্রোহিতা এরকম কথা বলার উনি শুধু কেস করেছেন আমরা জানি, নিশ্চয়ই আইনের আসবে। রিঙ্কু দিদি যে কথা বলেছেন আমি তাকে মানে পুরো মাঠটা সমর্থন করছি। রিঙ্কু দেবী হচ্ছে সাইবার ক্রাইম থানায় জিডি করেছেন, হয়তো উনি আইনি পথে যেতে পারেন হয়তো। আপনাকে আমি বলে রাখছি সাইবার ক্রাইম একটা বলেছে, আপনি আগামী দিনে দেখবেন মমতা ব্যানার্জির এই বক্তব্য নিয়ে মমতা ব্যানার্জিকে শ্রীঘরে যেতে হবে।
কারণ তিনি দেশের সাথে গদ্দারি করেছেন। বেশ, আমি শক্তিদার কাছে আসি। শক্তিদা, এই ধরনের বক্তব্য আকার ইঙ্গিতে অনেকটা বুঝিয়ে দেওয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রী বা দেশের থেকে ফোন করে কে কি বলেছে এই ব্যাপারগুলো সামনে আনা কি অত্যন্ত প্রাসঙ্গিক নাকি অপ্রাসঙ্গিক, কি আপনার কি মনে হয়? অবশ্যই অপ্রাসঙ্গিক। কারণটা হচ্ছে এই যে, এবং উনি বলছেন যে এতদিন আমি জিতেছিলাম বলিনি, এখন হেরে মানে যে অত্যাচার হচ্ছে আমি বলতে বাধ্য হচ্ছি। বলতে দাও। উনি সংবিধানকে শপথ নিয়ে উনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, 3 বার উনি মুখ্যমন্ত্রী ছিলেন। এবারে জনগণের রায় উনি নির্বাচনে পরাজিত হয়েছেন। পরাজিত হওয়ার পরও উনি স্বীকার করছেন না যে উনি পরাজিত হয়েছেন। আজকে যে কথা ওয়াই চ্যানেলে সেদিন গত 2 তারিখ সম্ভবত 2 তারিখে যে কথাটা বলেছেন যে আমার হৃদয় হচ্ছে তথ্য ভাণ্ডার। আজকে ন্যাশনাল ইন্টিগ্রিটি, সোভারেনিটি, এই যে কথাগুলো সংবিধানে লেখা আছে, সে আজকে তারেক আনোয়ারের নিয়ে যখন বাংলাদেশ আস্তে আস্তে একটা ছন্দে ফিরছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তারেক রহমান, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জির এই উক্তিটা সেখানে নতুন করে আগুন জ্বালাবার পক্ষে যথেষ্ট। এবং উনি এটাও বলছেন যে আমি জানি যে বাংলাদেশে আবার আন্দোলন শুরু হবে। না, উনি এই কথাও বলছেন যে আমার প্রতিবেশী রাষ্ট্র। একটা কথা যে আজকে যখন আমি সংবিধানকে সামনে রেখে ওত নিই, তখন আমার প্রথম কথাটাই থাকে যে দেশের স্বার্থে আমি কোনো গোপন কথা পাবলিক ডোমেইনে আনবো না। এবং উনি স্বরাষ্ট্রমন্ত্রী ভালো কি মন্দ সেটা পরের ব্যাপার। স্বরাষ্ট্রমন্ত্রী ওনাকে ফোন করে কি বলেছেন, আজকে উনি কেন ব্যাখ্যা দিচ্ছেন? ঠিক, উনি তো যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনই বলতে পারতেন। আজকে প্রধানমন্ত্রী যদি কোনো কথা আমাকে ব্যক্তিগতভাবে বলে যেটা আমার মনে হয় যে আমার প্রতিবাদ করা উচিত, আমি ক্ষমতায় থেকে প্রতিবাদ করলাম না, আমি ক্ষমতাচ্যুত যখন হলাম তখন প্রতিবাদ করলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টারটাই এই। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ধরে ওঠেন ঠিক তাকেই পেছন থেকে কামড়ে তার সঙ্গে বেইমানি করে একের পর এক, প্রথমে সিপিএম তারাবার নাম করে আমাদের সঙ্গে হাত মেলালেন। আমাদের সঙ্গে হাত মিলিয়ে আমরা অনেক স্বার্থত্যাগ করে আমরা তাকে ক্ষমতায় আনলাম, মাত্র 8 মাস ক্ষমতায় ছিলাম। তারপর কংগ্রেসের নেতা নেত্রীদের কেসের ভয় দেখিয়ে বিভিন্ন জায়গায় পার্টি অফিস দখল করে বিভিন্ন জায়গায় কর্মীদের মারধর করে কংগ্রেসকে শেষ করলেন। তারপর শেষ করে এখন উনি বলছেন যে বাম, অতি বাম এবং কংগ্রেস সবাইকে উনি এক ছত্রে এনে উনি আজকে আবার নতুন করে ইন্ডিয়া একটা নতুন দল তৈরি হবে, গ্রেট অ্যালায়েন্স, যার প্রধান হবেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। না, শুধু তাই না, আজকে একটা কথা যে যখন পতনটা হলো আজকে ওনার খুব খারাপ লাগছে, খারাপ লাগাটাই স্বাভাবিক। কিন্তু যেদিন ওনার ভুলে, অতীতকে কখনো ভুলতে নেই। দম্ভের অধিকার, দম্ভের অহমিকা, ক্ষমতায় থেকে উনি মনে করতেন উনি যা বলবেন সেটাই শেষ কথা। উনি গান্ধারীর মতো চোখে কালো রুমাল বেঁধে অভিষেক। না, এটা তো আমি পরে আসছি এই ইস্যুতে, যে নব্য তৃণমূলের জন্ম হলো সেটা নিয়ে নিশ্চয়ই। তাহলে এখানে একটা কথা বলি যে আমি শেষ করব, এফআইআর যেটা জিডি হয়েছে সাইবার ক্রাইমে, সেটা 1-2 দিন পর কনভার্ট হয় এফআইআর, এবং তারপর বিএনএস-এর যে ধারায় তাকে সিগরে থাকা উচিত। কারণ অভ্যন্তরীণ দেশের কোনো কথা, সে রাজনীতি আমরা করব, ভারতবর্ষে বিভিন্ন রাজনৈতিক দলের অস্তিত্ব আছে, ছিল এবং থাকবে, কিন্তু আমার দেশ অবশ্যই সবার আগে, যেটা দীপঙ্কর দাও বলল যে দেশ হচ্ছে সবার আগে, তারপর হচ্ছে দল, তারপর সবকিছু। একদম তাই। আমি রিঙ্কি দেবীকে বলবো সঙ্গে থাকবার জন্য, তার কারণ আমরা এর পরে অংশে এসে আমরা আলোচনা করবো এই যে নতুন তৃণমূলের জন্ম, এই বিষয়ে আপনার মতামত জানতে চাইব। 60 জন বিধায়ক একদিকে, 20 জন বিধায়ক আরেকদিকে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের তো ডেফিনেটলি চেয়ারম্যান, উনি যদিও সমস্ত কমিটি ভেঙে দিয়েছেন, অলরেডি সমস্ত কমিটি ভেঙে দিয়েছেন, হয়তো উনি এখনও চেয়ারম্যান আছেন এই কনস্ট্রাকশানে। পাশাপাশি
তিনি কোন দিকে থাকছেন, বা এই যে নতুন তৃণমূলের জন্ম হলো, এই তৃণমূল নাকি পুরনো তৃণমূল, এটা কনফিউশন, এই জায়গাটা কিভাবে দেখছেন? আমি আসবো তোমার কাছ থেকে, আসবো একটা বিরতি নিয়ে নিই। আমি এই ইস্যুতে এই পার্সপেক্টিভে তোমার একটা বক্তব্য আমি শুনবো, রিঙ্কু দেবী যেহেতু রয়েছে আমি শুনবো। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। আমরা ফিরে আসলাম আলোচনায়। আমি এর মধ্যেই যে খবর পাচ্ছি, এখন এই মুহূর্তে আমরা বিরতিতে ছিলাম, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে শুধুমাত্র শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় রিঙ্কি চৌধুরী সিং অভিযোগ করেননি, ইমিডিয়েট লালবাজারে অভিযোগ জমা পড়েছে। আমরা জানতে পারছি অখিল ভারত হিন্দু মহাসভা তাদের তরফে লালবাজারে অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভিন দেশে খুনের ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্যের জের ওয়াই চ্যানেলে যে মন্তব্য তিনি গত দুদিন আগে করেছেন, এটা নিয়ে এবার লালবাজারে অভিযোগ জমা পড়ল। অভিরূপা আশা আমাদের সঙ্গে রয়েছেন, আমার প্রতিনিধি। অভিরূপা, একটু বিস্তারিত জানাও। এমনিতে আমাদের সঙ্গে এখন স্টুডিওতে অনলাইনে রিঙ্কি চ্যাটার্জি সিং রয়েছেন, যিনি শিলিগুড়ি সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি লালবাজারে কি প্রেক্ষিতে অভিযোগ জমা পড়লো, কারা করলেন, বিস্তারিত জানাও অভিরূপা। অখিল ভারত হিন্দু মহাসভা স্টেট প্রেসিডেন্ট ডক্টর চন্দ্রচূড় গোস্বামী তিনি লালবাজারে একটি লিখিত অভিযোগ জমা করেছেন। তার মধ্যে লালবাজার সাইবার ক্রাইম ডিপার্টমেন্টেও এই অভিযোগ দেওয়া হয়েছে। মূলত দিন আগে আমরা দেখেছি ধর্মতলার ওয়াই চ্যানেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি প্রতিবাদ কর্মসূচি ছিল এবং সেখানে তিনি ভিনদেশে এই খুনের বিষয় নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন এবং সেই মন্তব্যের জেরেই শিলিগুড়িতে একটি অভিযোগ দায়ের হয় এবং তারপর এবার কলকাতাতেও অখিল ভারত হিন্দু মহাসভার স্টেট প্রেসিডেন্ট ডক্টর চন্দ্রচূড় গোস্বামী তিনি এই অভিযোগ দায়ের করেছেন। কেন? তার কারণ হচ্ছে তিনি যে মন্তব্য করেছেন তাতে ওপার বাংলায় সংখ্যালঘুদের ওপরে একটা সমস্যা তৈরি হতে পারে বা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষজনদের মধ্যে সমস্যা তৈরি হতে পারে এবং